আচ্ছা, আজকে শুরু করছি শিল্প বিষয়ের একটা বিষয়বস্তু নিয়ে। আমাদের ভারতের ভূগোলে শিল্প একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের একটা বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা। তো এই আলোচনা নিয়ে মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। বেশিক্ষণ সময় নষ্ট করব না। মূল বিষয় নিয়ে আজকের আলোচনা, সেটা হচ্ছে শিল্প চ্যাপ্টার নিয়ে। আমরা চলে যাচ্ছি প্রথমে যে আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হচ্ছে যে শিল্প কাকে বলে, শিল্প গড়ে ওঠার মূল কারণ এবং ভারতের বেশ কিছু উল্লেখযোগ্য শিল্প রয়েছে, সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। তো আমি প্রথমে চলে যাচ্ছি এই শিল্প ও কাকে বলে বা শিল্প কি, এই ব্যাপারটা নিয়ে প্রথমে শুরু করা যাক। শিল্পটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমরা এরকম অর্থ পেতে পারি যে শিল্পীর দ্বারা যা তৈরি তা হচ্ছে শিল্প। অর্থাৎ শিল্পী দ্বারা যা কিছু তৈরি হবে সেটাই এক কথায় তার যে পুরো পরিমণ্ডল, সেটাকে আমরা এক কথায় শিল্প বলতে পারি। অর্থাৎ প্রকৃতির কোনো কিছু কাঁচামাল নিয়ে সেটা থেকে আমরা যদি রূপান্তর করতে পারি কোনো যন্ত্রের সাপেক্ষে, তখন তাকে আমরা এক কথায় বলতে পারি শিল্প। সেটা কুটির হতে পারে, সেটা বৃহৎ হতে পারে, সেটা মাঝারি হতে পারে। অর্থাৎ শিল্প তিন ধরনের হতে পারে: ক্ষুদ্র শিল্প, যাকে আমরা এক কথায় বলি কুটির শিল্প, আমরা কুটির শিল্প বললাম, আর একটা বলতে পারি আমরা মাঝারি শিল্প, আর একটা বলতে পারি বৃহৎ শিল্প। অর্থাৎ শিল্প আমরা সাধারণত তিন ধরনের ধরলাম: একটা হচ্ছে কুটির, একটা হচ্ছে মাঝারি, আর একটা হচ্ছে বৃহৎ শিল্প। অর্থাৎ আমরা তিন ধরনের শিল্প আলোচনা করলাম। কুটির শিল্পে যেগুলো সাধারণত পড়ে সেগুলো সাধারণত আমরা প্রকৃতি নির্ভর করে বা প্রকৃতির উপর বা প্রকৃতি থেকে নেওয়া এমন কিছু বিষয় যেগুলো কুটির শিল্প হিসেবে, সেটা আমরা ফুলের মালা থেকে শুরু করে কাপড়ের কাজ থেকে শুরু করে জরি বসানো থেকে শুরু করে এই সমস্ত যে কাজগুলো হয়ে থাকে এগুলো কুটির শিল্প বলে। এগুলো সাধারণত একটা পরিবারের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য প্রদান করে। একটা পরিবারের একটি পরিবারের ক্ষেত্রে বা এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি একটা পাড়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো মাঝারি শিল্পটা একটু পরিসর যথেষ্ট বেশি হয়, একটা বৃহৎ অঞ্চল হতে পারে যেখানে আমরা মাঝারি শিল্প গড়ে তুলতে পারি, বৃহৎ কেন্দ্র হতে পারে। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, এটা কিন্তু অনেকটাই যেমন প্রকৃতি নির্ভর, তেমনি আরেকটা বিষয় হচ্ছে সেটাখানে খুব কম বেশি হলেও কিন্তু প্রযুক্তির যথেষ্ট ব্যবহার রয়েছে। আর বৃহৎ শিল্পর বলার কিছু নেই, এই শিল্পকে কেন্দ্র করে অনেক ছোট 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 সহযোগী শিল্প কিন্তু গড়ে উঠে আমরা কিন্তু দেখেছি। তো এবার চলে যাই যেটা মূল ব্যাপার, যে আমরা শিল্পর সংজ্ঞাটা আমরা নির্ধারণ করলাম বা সংজ্ঞাটা আমরা বললাম যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে প্রকৃতির থেকে নেওয়া বা প্রকৃতির প্রাকৃতিক বস্তুগুলি কিছুটা ক্ষেত্রে পরিবর্তন ঘটাতে পারলে তখন তাকে আমরা এক কথায় বলতে পারি শিল্প। অর্থাৎ শিল্পের সংজ্ঞাটা মূলত হয় প্রাকৃতিক থেকে প্রাপ্ত বস্তু যখন আমরা যন্ত্র বা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার উপযোগী এবং সামগ্রিকভাবে যে পরিণতি হওয়া, অর্থাৎ প্রকৃতির থেকে প্রাপ্ত বস্তু সেটা একবারে সামগ্রিকভাবে পরিবর্তন ঘটানো, তবে যন্ত্রের মাধ্যমে, তখন তাকে আমরা একটা শিল্প হিসেবে সংজ্ঞায় আমরা প্রদান করি। তবে আমরা এই শিল্পের প্রধানত যেটা মূল ব্যাপার, যে শিল্পের প্রধান হচ্ছে কাঁচামাল। এই কাঁচামাল প্রধানত দুই প্রকার হয় এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এটা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে শিল্পের দুটি কাঁচামাল, একটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ কাঁচামাল, আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। আমি প্রথমে বিশুদ্ধ কাঁচামালের সম্পর্কে একটু বলবো। বিশুদ্ধ কাঁচামাল ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে দিই। বিশুদ্ধ কাঁচামালটা হচ্ছে আমরা প্রধানত এভাবে বলতে পারি, ধরুন আমি এইটা একটা পাত্র ধরলাম, এই পাত্রে কিছুটা পরিমাণ জল দিলাম এবং আমি একটা পরিষ্কার কথা বললাম, এই পাত্রে যে জলটা রয়েছে সেটা পুরোটা হচ্ছে বিশুদ্ধ, পুরোটাই হচ্ছে বিশুদ্ধ, মানে একটা পিউরিফাইড জল। অর্থাৎ আমি যদি একে পুনরায় শোধন করি তাহলে কোনো মতো কিন্তু আমি এখান থেকে কোনো মতো কিন্তু ক্ষতিকর কোনো পদার্থ কিন্তু পেতে পারি না। অর্থাৎ যদি ধরা হয় তাহলে দেখা যেতে পারে 1% অথবা 2%
2% আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে খুব একটা বর্জ্য পদার্থ কিন্তু পাবো না, মূলত খুব অল্প স্বল্প বর্জ্য পদার্থ পাবো। তাহলে এখান থেকে ক্লিয়ার করা যেতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু যখন আমরা কাঁচামাল হিসেবে গ্রহণ করলাম এবং শিল্পতে সেটাকে যখন পরিবর্তন করব, খুব একটা নষ্ট হয় না কাঁচামাল। অলরেডি সম্পূর্ণ কাঁচামাল আমি 100% ধরলে 100%ই পরিবর্তন হয়, অর্থাৎ 100% থেকে 100%ই পরিবর্তন হয়। এই যে ব্যাপারটা 100% থেকে 100%-এর পরিবর্তন হওয়া, এটাকে আমরা এক কথায় বলতে পারি বিশুদ্ধ কাঁচামাল হিসেবে। এবার অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে একই রকম ব্যাপার, একটুখানি উল্টে দিলে কথাটাকে হয়ে যায়। অবিশুদ্ধর ক্ষেত্রে আমি 100% কোনো ধরলাম, সেখান থেকে 50% আমি কাঁচামাল কিন্তু 50 মানে 100% কাঁচামাল থেকে 50% আমি কিন্তু শিল্পজাত দ্রব্য তৈরি করতে পারলাম, বাকিটা নষ্ট হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ এই যে ব্যাপারটা কাঁচামালের আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা বিশুদ্ধ আর একটা অবিশুদ্ধ বললাম। বিশুদ্ধ মানে সরাসরি আমরা পেতে পারি, আর অবিশুদ্ধ মানে আমরা সরাসরি পেতে পারবো না, কিছুটা নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এবার চলে যাই, একটা শিল্প গড়ে তুলতে হলে কতগুলো অনুকূল পরিবেশের প্রয়োজন হয়। আমি একটা ছোট্ট একটা লাইন বলবো, সেই লাইনের মধ্যে সবকিছু রয়েছে। বলছে কাঁচ, জল, কি বললাম, কাঁচ, জল, বিদু বলে একটা ছেলে, বিদ্যুৎ বলে একটা ছেলে, কাঁচ, জল, বিদ্যুৎ জমিতে দিয়ে পরিশ্রম, পরিসর, মূলধন খরচ করে। ব্যাপারটা কি বলা হলো, বলছে একটা কাঁচ আর জল, এই দুটো বিষয় দিয়ে, কাঁচ আর জল দিয়ে বিদ্যুৎ জমি, কাঁচ জল বিদ্যুৎ জমি দিয়ে পরিশ্রম, পরিসর, মূলধন খরচ করে। মানে একটা লাইন আমরা কাঁচ জল আর বলছে যে কাঁচ জল বিদ্যুৎ জমি দিয়ে পরিসর এবং পরিশ্রম মূলধন খরচ করে। অর্থাৎ এই যে ব্যাপারটা, কাঁচ মিন্স এখান থেকে আমি আনতে পারি কাঁচামাল, জল থেকে হচ্ছে জল, আর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ, জমি থেকে জমি, পরিসর থেকে হচ্ছে পরিবহন, শ্রম থেকে শ্রমিক, আর পরিকল্পিত, পরি থেকে আসবে পরিকল্পনা, সর থেকে আসবে সরকার, মূলধন থেকে আসবে মূলধন। অর্থাৎ এই যে পয়েন্টটা আমি বললাম, এখান থেকে আমরা একটা শিল্প গড়ে ওঠার মূল কারণ কিন্তু খুঁজে নিতে পারি। আমরা কি বললাম, যে কাঁচ জল বিদ্যুৎ জমি দিয়ে পরিশ্রম, পরিসর, মূলধন খরচ করে। অর্থাৎ এই লাইনটা দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্ট নিতে পারি। কাঁচ জল বিদ্যুৎ জমি, এই তিনটি হচ্ছে প্রধান কাঁচামাল, তবে প্রাকৃতিকভাবে কাঁচামাল। এছাড়া পরিশ্রম মানে পরিকল্পনা, এক কথায় শ্রম এখানে শ্রমিক, আর পরিসর থেকে আসবে পরিকল্পনা, আর সর থেকে আসছে সরকার, আর মূলধন থেকে আসছে টাকা পয়সা। অর্থাৎ এই যে অর্থের ব্যাপারটা, সেটা কিন্তু মূলত। তো এখান থেকে আমরা তাহলে ক্লিয়ার হলাম ব্যাপারটা, যে একটা শিল্প গড়ে তোলার জন্য এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এবার চলে যাই, ভারতের ক্ষেত্রে মূলত যে শিল্পগুলো প্রধানত আমরা দেখতে পাই, মূল যে শিল্পগুলো, প্রধান যে শিল্পগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। এবার চলে যাই শিল্পগুলো, প্রধান যে শিল্পগুলো, আমি শিল্পগুলোর কতগুলো শিল্পের কথা লিখছি। ভারতের যে শিল্পগুলোর কথা বলা হয়, প্রধানত যে ইন্ডাস্ট্রিগুলো ভারতবর্ষে রয়েছে প্রধানত, তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ইন্ডাস্ট্রি রয়েছে। প্রথমে যেটা প্রথমে আসবে, সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প।
ফার্স্ট হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। আমরা প্রথমে লিখলাম সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প লিখলাম। তো এই শিল্পটা কেমন শিল্প না, মূলত কাঁচামাল নিয়ে, আমরা প্রকৃতি থেকে কাঁচামাল নিয়ে এই ধরনের শিল্পগুলোকে মূলত উন্নত যন্ত্র ব্যবস্থার মাধ্যমে এটা ব্যবহার উপযোগী করে তুলি, তখন এটাকে লৌহ ইস্পাত বলা হয়। এর সাথে অনেক ধরনের খনিজ পদার্থ মিশ্রণ ঘটানো হয়, সেখান থেকে লৌহ ইস্পাত ব্যাপারটা চলে আসে। এবার চলে আসি লৌহ ইস্পাতের পরে কি আর ভারতবর্ষে আর কি কি বৃহৎ রয়েছে, যেমন আর একটা শিল্প বলা যেতে পারে, সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প। লৌহ ইস্পাতের পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প। এরপরে 3 নম্বর যে শিল্প সেটা হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্প। পেট্রো রাসায়নিক, আমরা 3 নম্বর যেটা জানলাম সেটা হচ্ছে পেট্রো রাসায়নিক। চতুর্থ যেটা জানবো সেটা হচ্ছে অটোমোবাইল, বা এটাকে আরেকটা বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। আমি 4 নম্বর জানলাম সেটা হচ্ছে অটোমোবাইল শিল্প। এরপরে যে মোবাইল মানে ইঞ্জিনিয়ারিং শিল্প অর্থাৎ অটোমোবাইল শিল্পও বলা যেতে পারে কেউ। এরপরে যে শিল্পর কথা বলবো সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। তথ্য প্রযুক্তি শিল্প অর্থাৎ যে মূল শিল্পগুলোর কথা বললাম, তথ্য প্রযুক্তি, অটোমোবাইল, পেট্রো রাসায়নিক, কার্পাস বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এটা ছাড়াও আরো কিছু উল্লেখযোগ্য শিল্প রয়েছে, যেমন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তো আমরা এটা বললাম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তো মূল যে ব্যাপারটা আমি যেটা বলছিলাম, মূল যে ব্যাপারটা যে আমরা প্রধানত এই কথাটা বলতে পারি যে ভারতবর্ষের যতগুলো শিল্প আছে তার মধ্যে লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প, অটোমোবাইল, তথ্য প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো এইগুলোর আমি বেশ কিছু মানে যাতে সহজে তোমরা মনে রাখতে পারো, যে প্রশ্নগুলো তোমাদের শর্ট প্রশ্নগুলো সাধারণত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পরীক্ষা হলে গিয়ে, আমি সেইগুলো কয়েকটা জায়গা তোমাদের বলে দেবো। যেমন আমি এই শিল্প অর্থাৎ লৌহকে কাজে লাগিয়ে সারাটা জীবন আমাদের যত শিল্প গড়ে উঠেছে, যতগুলো শিল্প গড়ে উঠেছে, লৌহ ইস্পাত শিল্পকে কেন্দ্র করে সমস্ত শিল্পের কিন্তু বিকাশ ঘটেছে। অর্থাৎ আমি যদি বলি সেই জুতো সেলাই থেকে শুরু করে একটা বড় শিল্প পর্যন্ত, যে কোনো বড় শিল্প, আমি যদি বলি ব্রিজ তৈরি করা, আমি যদি ছেড়ে দিলাম বাস তৈরি করা, লরি তৈরি করা, আমি যদি বলি ট্রেন তৈরি করা, অর্থাৎ সব জায়গায় আমাদের কিন্তু লোহা কিন্তু প্রধান। অর্থাৎ এই যে লোহা প্রধান, অর্থাৎ আমি কথাই বলবো আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেরুদণ্ডের জন্যই। অর্থাৎ এই জন্য মেরুদণ্ড যেমন সোজা রাখে, তেমনি এই শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। তাহলে লৌহ ইস্পাত শিল্পকে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে মেরুদণ্ড। তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? তাহলে মেরুদণ্ড যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে। ক্লিয়ার? এবার চলে যাই কার্পাস বয়ন শিল্পের। কার্পাস বয়ন শিল্প এমন একটা শিল্প, আমি যেটা বলেছি যে কাঁচামাল দু ধরনের হয়, একটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে অবিশুদ্ধ। বিশুদ্ধ মানে হচ্ছে এক কথায় 100%, মানে যেটাই আমি কলকারখানায় কাঁচামাল হিসেবে দেব সেই একই ওজনে আমি কিন্তু উৎপাদন করতে পারবো। অর্থাৎ আমি যদি কাঁচামাল দিই সেখান থেকে সেই পরিমাণ আমি কিন্তু উৎপাদিত যে পদার্থ হয় মানে উৎপাদন করবে যেটা, সেটা কিন্তু আমি 100% পাবো। সেটাকে আমি এক কথায় বলবো বিশুদ্ধ, অর্থাৎ পিউরিফাইড। আর অবিশুদ্ধ বলছি আমি 100% দিলাম সেখান থেকে 50% পাবো, এটা হচ্ছে অবিশুদ্ধ। তো কার্পাস বয়ন শিল্পে যে কাঁচামাল সেটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ আমি কার্পাস বয়ন শিল্পের একটা প্রধান বৈশিষ্ট্য বলবো, এই শিল্প ভারতবর্ষের যে কোনো জায়গায় গড়ে তোলা যায়। তো ভারতবর্ষের যে কোনো জায়গায় যেহেতু গড়ে তোলা যায়,
যেমন কিছু গাছ আছে যাদের শিকড় ছাড়াও আমরা যে কোনো জায়গায় লাগিয়ে দিলে তা কিছুদিনের পরে সেটা কিন্তু একটা বেশ বৃক্ষরূপ ধারণ করে। অর্থাৎ তাহলে আমরা ক্লিয়ার বললাম যেটা, যে একটা শিল্প প্রধানত এই যে গাছকে বললাম শিকড় ছাড়া গাছ হতে পারে, তেমনি শিল্প যদি শিকড় ছাড়া হতে পারে, মানে অনুকূল পরিবেশ ছাড়া হতে পারে, তাহলে এটা আমি এক কথায় বলতে পারি শিকড় আলগা শিল্প। তাহলে আমি পরিষ্কার এখানে লিখতে পারি সেটা হচ্ছে শিকড় আলগা। তাহলে কার্পাস বয়ন শিল্পের একটা বৈশিষ্ট্য পেলাম, সেটা হচ্ছে শিকড় আলগা শিল্প। ক্লিয়ার বোঝাতে পেরেছি? শিকড় আলগা ব্যাপারটা কি, ভারতবর্ষের যে কোনো পরিবেশে আমি গড়ে তুলতে পারি। কারণ কি না, এর যেটা মূল বললাম, ইনপুট আউটপুট ইকুয়াল জিরো, অর্থাৎ ইনপুট আউটপুট সমান হতে পারে, মানে জিরো অথবা সমান হতে পারে, মানে আমি যা ইনপুট দেবো তাই কিন্তু আমি আউটপুট পেতে পারছি, অর্থাৎ এখানে আমার কোনো লস হয় না। ফলে ভারতের যে কোনো জায়গায় আমি গড়ে তুলতে পারি, তাই একে আমরা এক কথায় বলতে পারি শিকড় আলগা শিল্প। এবার চলে যাই পেট্রো রাসায়নিক শিল্প। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা শিল্প। পেট্রো রাসায়নিক শিল্প সব থেকে একটা গুরুত্বপূর্ণ শিল্প। এভাবে বলা যেতে পারে যে পেট্রো রাসায়নিক শিল্পকে কেন গুরুত্বপূর্ণ শিল্প বলা হচ্ছে, যেহেতু যেমন একটা সোজা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন সূর্য উদিত হলে যেমন আমরা উদিত হয়ে যাই, মানে আমরাও জেগে যাই, এক কথা সূর্য উদিত হলে যেমন আমরা জেগে যাই, ঠিক তেমনি একই ঘটনা পেট্রো রাসায়নিক শিল্প যেখানে স্থাপন হয়েছে সেখানে অনেক ছোট বড় অনেক ধীরে 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 শিল্প গড়ে উঠেছে। তাহলে সূর্যোদয় যেমন হয় আমরা উদিত হই, ঠিক তেমনি পেট্রো রাসায়নিক শিল্প যেখানে উদিত হবে সেখানেও কিন্তু অনেক শিল্পের উদয় ঘটবে, অর্থাৎ এর জন্য এর বলা যেতে পারে সূর্যোদয় শিল্প। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পেতে পারি, সেটা হচ্ছে সূর্যোদয়। অর্থাৎ সূর্যোদয় কিন্তু এটা বলা যেতে পারে, সূর্যোদয় শিল্প কিন্তু এখান থেকে ক্লিয়ার বলা যেতে পারে। এবার চলে যাই সূর্যোদয় ছাড়া বা এই শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বা সূর্যোদয় শিল্প এটা তো বলা যেতে পারে, এটা ছাড়াও আর কি কি বৈশিষ্ট্য হয়। যেমন দেখো, এই শিল্পকে কেন্দ্র করে যেহেতু অনেক শিল্প গড়ে ওঠে, একটা প্রধান বিন্দু ধরলাম, তার চারিদিকে প্রচুর শিল্প গড়ে উঠতে পারে, তার জন্য এই শিল্পকে আমরা বলতে পারি শিল্প দানব বলতে পারি। এটা বৃহৎ হচ্ছে বলে একে বলতে পারি শিল্প দানব। তাহলে দানব শব্দটি আমি ব্যবহার করলাম। অর্থাৎ শিল্প দানব হিসেবে বললাম, মানে এই শিল্পটা সকল শিল্পকে নিয়ে গড়ে ওঠে, তার জন্য একে শিল্প দানব বলতে পারি। আরেকটা বিষয় দেখো, এই শিল্পকে কেন্দ্র করে যেহেতু একাধিক ছোট ছোট শিল্প গড়ে ওঠে, আমি প্রধান পেট্রো রাসায়নিক শিল্প ধরলাম, এটা ছাড়াও একে কেন্দ্র করে ছোট 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 অনেক শিল্প গড়ে ওঠে, তাই একে এই যে প্রত্যেকটা শিল্প প্রত্যেকটার উপরে নির্ভরশীল, তাই এটাকে সহযোগী শিল্প বলতে পারি। আমি আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি, সেটা হচ্ছে সহযোগী। আরো একটা বৈশিষ্ট্য লিখলাম, সেটা হচ্ছে সহযোগী শিল্প। এছাড়া কি এইখানে সমাপ্তি হয়ে যায়? এই শিল্পের আরো অনেক বৈশিষ্ট্য আছে। যেমন বলা যায়, যেহেতু এই শিল্প মানে প্রধানত নিচে নিচে দেখা যায়, যেহেতু এই শিল্প মানে প্রধানত একটা শিল্পের উপর নির্ভর করে আরেকটা শিল্প, আরেকটা শিল্পের উপর নির্ভর করে আরেকটা শিল্প, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত পরপর 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 ধারাবাহিক রয়েছে, তার জন্য একে বলা যায় নিম্ন প্রবাহী শিল্প বলা যায়। নিম্ন প্রবাহী। তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য জানলাম, সেটা হচ্ছে নিম্ন প্রবাহী শিল্প। আরেকটা, যেহেতু মূল ব্যাপারটা পুরোটা দেখো একটা অনুসরণ করছে, একে একে অনুসরণ করছে এবং অণুতে অণুতে পরপর রয়েছে, এই জন্য একে অনুসারী, মানে একটা নির্দিষ্ট রেখা বরাবর পরপর 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 অবস্থান করে, তো এর জন্য এই শিল্পের আরেকটা নাম হচ্ছে অনুসারী শিল্প। তাহলে আমরা মূলত পেট্রো রাসায়নিক শিল্পের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আলোচনা করতে করতে অনেকগুলো আলোচনায় পৌঁছে গেলাম। একটা হচ্ছে সূর্যোদয়,
দ্বিতীয় হচ্ছে দানব বলা যেতে পারে, যেহেতু একটা শিল্পকে কেন্দ্র করে অনেকগুলো শিল্প গড়ে ওঠে তাই দানব বলা যেতে পারে। তৃতীয় বলা যেতে পারে সহযোগী শিল্প, যেহেতু এই শিল্পের উপর নির্ভর করে অনেক সহযোগী বা সহযোগিতার মতো শিল্প গড়ে তোলে তাই সহযোগী শিল্প বলা যেতে পারে। এই শিল্পকে কেন্দ্র করে অনেক ছোট ছোট শিল্প গড়ে ওঠে, পরপর ধারাবাহিক গড়ে ওঠে, তার জন্য একে অনুসারী শিল্প বলতে পারি। আর এই শিল্পকে কেন্দ্র করে অনেকগুলি নিচে 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 ছোট ছোট একবারে কাঁচামাল দিয়ে পরপর পরপর প্রত্যেকটা শিল্প গড়ে উঠছে, অর্থাৎ এই যে কাঁচামাল নিম্ন দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এটাকে নিম্ন প্রবাহ শিল্প বলতে পারি। অর্থাৎ আমি যেটা মূল কথা আলোচনা করছিলাম, প্রথমে লৌহ ইস্পাত শিল্প, দ্বিতীয় কার্পাস বয়ন শিল্প, তৃতীয় পেট্রোরাসায়নিক, চতুর্থ চলে যায় সেটা হচ্ছে অটোমোবাইল। একটু জায়গা এখানে সংক্ষিপ্ত খুব ছোট জায়গা, তাই এই একটু এটা আমি মুছে ক্লিয়ার করে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। এইখানে দেখো অটোমোবাইল, এই অটোমোবাইল অটোমোবাইলে যারা কাজ করে প্রধানত অ্যাকচুয়ালি মেধা শক্তি মানুষেরা কাজ করে, অর্থাৎ যাদের আমরা এক কথায় বলি ইঞ্জিনিয়ার বলি। অর্থাৎ মেধা এখানে কিন্তু প্রধান কাজ হয়, আমি এখানে এভাবে লিখতে পারি মেধা, এখানে প্রধান যে শক্তিটা কাজ হয় সেটা হচ্ছে মেধা অর্থাৎ বুদ্ধি। এবার ঘটনাটা হচ্ছে এই অটোমোবাইলের নিজস্ব কিছু নেই, ইঞ্জিনিয়ারিং শিল্পের নিজস্ব কিছু নেই। এ কি করে সমস্ত শিল্প থেকে সাহায্য নিয়ে এ কিন্তু একটা বড় শিল্পতে আজকে পরিণত হচ্ছে। কিরকম এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো আমি অটোমোবাইলের কথা বললাম, কিন্তু অটোমোবাইল যখন শিল্প হিসেবে পরিণত হচ্ছে তার আগে সে কিন্তু লৌহ ইস্পাত শিল্প থেকে সাহায্য নিচ্ছে, অর্থাৎ এখান থেকে সাহায্য নিচ্ছে। দ্বিতীয়, আমি সাপোজ ধরলাম আমি যে বেড কভার গুলো লাগাবো, যেটাতে মানুষ বসবে তার উপরে যেটা কাপড় লাগাবো, সুন্দর কাপড় লাগাবো, সেটা কার্পাস বয়ন শিল্প থেকে সহযোগিতা নিতে পারি। তারপরে ধরো আমি দেখা যাচ্ছে ওই গাড়ির মধ্যে কিছু প্লাস্টিকের কিছু লাগাবো, অর্থাৎ সেখানে কিন্তু পেট্রোরাসায়নিক শিল্পের নিম্ন প্রবাহী শিল্পের উপর সাহায্য নিতে হচ্ছে। তারপরে সেটা ধরো আমি দেখা গেছে আমি চাকা লাগাবো অর্থাৎ রাবার লাগাবো, তখন রাবার শিল্প থেকে আমাকে সহযোগিতা নিতে হচ্ছে। তারপরে আমি ধরো ইলেকট্রনিক্স পার্টস লাগাবো, তখন আমাকে আবার ইলেকট্রনিক শিল্প থেকে সাহায্য নিতে হচ্ছে। অর্থাৎ অটোমোবাইলের নিজস্ব কিছু নেই, সে সকল শিল্পের উপর নির্ভর করে গড়ে ওঠে, তার জন্য তাকে বলে শিল্পের শিল্প বলা হয়। তাহলে কি জানলাম, এখানে একটা পয়েন্ট আমরা লিখতে পারি শিল্পের শিল্প। কি বললাম, শিল্পের শিল্প বলা হয়। এটা ছাড়াও কি আর কিছু বৈশিষ্ট্য আছে? অবশ্যই। যেহেতু এর নিজস্ব কিছু নেই, যেহেতু এ প্রত্যেকের উপর নির্ভর করে, অর্থাৎ অনেকগুলি শিল্প থেকে সংযোজন করছে, দিয়ে নতুন করে গড়ে তুলছে, তাই একে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। তো এখান থেকে দুটো প্রশ্ন হয়, সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে, শিল্পের শিল্প কাকে বলা হয়। তো অটোমোবাইল শিল্পকে শিল্পের শিল্প বলা হয় কারণ এ সমস্ত শিল্পের উপর নির্ভর করে এ গড়ে ওঠে, তাই এই জন্য একে শিল্পের শিল্প বলা হয়। আর যেহেতু সংযোজন করে তাই একে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। তো এটার পরে আমি চলে যাচ্ছি তথ্য প্রযুক্তি শিল্পে। দেখো, তথ্য প্রযুক্তি শিল্প ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তথ্যকে সংমিশ্রণ ঘটানো, তথ্য থেকে বিশ্লেষণ করানো, এই সব যে ব্যাপারগুলো, এটাকে এক কথায় তথ্য প্রযুক্তি। অর্থাৎ একটু ক্লিয়ার করি, আমাদের যে কম্পিউটার রয়েছে, সেই আমরা যে কম্পিউটার গণক যন্ত্র যাকে আমরা বলি, সেই গণক যন্ত্র আজকে একটা ইন্টারনেট বলে একটা পরিষেবা বা একটা প্রযুক্তি আমরা ব্যবহার করি, যেখানে সারা বিশ্বের মানুষের সাথে আমরা কিন্তু যোগাযোগ করতে পারি। আজকে সব থেকে বড় ব্যাপার দেখো, আজকে আমি একটা আবদ্ধ ঘরে থেকে তোমাদের কিন্তু আজকে আমি পড়াতে পারছি, বা তোমাদের সাথে আমি কথোপকথন করতে পারছি, বা আমরা আলাপ আলোচনা করতে পারছি যে ব্যাপারটা। তাহলে এখান থেকে এই যে তথ্য, আমি একটা তথ্য দিলাম, সেটা তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং তোমরা এখানে কোনটা ত্রুটি কোনটা সঠিক রয়েছে সেটা তোমরা বিশ্লেষণ করতে পারছো। অর্থাৎ এই যে তথ্য, সেটা প্রযুক্তির মাধ্যম দিয়ে তোমাদের কাছে পৌঁছালো, তোমাদের কাছ থেকে কিছু তথ্য আমি পেলাম, অর্থাৎ এইটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তো এই তথ্য প্রযুক্তি শিল্প, যেখানে আমাদের বেঙ্গালুরু সব থেকে বেশি উন্নত, এবং বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়, যেখানে তথ্য প্রযুক্তি যথেষ্ট উন্নত। এটা ছাড়াও আমরা আরো বিশেষ বিশেষ আলোচনা করব, তবে আজকের পাঠটা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, আমরা পরের দিন এই বিষয় নিয়ে আবার পুনরায় আলোচনা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো।